এবছর কিন্তু কয়েকটা জিনিস মাধ্যমিকে খুব ইম্পর্ট্যান্ট। যেমন ১ নম্বর হলো প্যারাগ্রাফ রাইটিং, ২ নম্বর হলো বায়োগ্রাফি রাইটিং, ৩ নম্বর প্রসেস রাইটিং, ৪ নম্বর স্টোরি রাইটিং অ্যান্ড ৫ নম্বর লেটার রাইটিং। লেটার রাইটিংয়ের মধ্যে এডিটোরিয়াল লেটার অ্যান্ড অফিসিয়াল লেটার এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট। অফিসিয়াল লেটার মানে স্কুলে চিঠি লেখা হতে পারে, ব্যাংকে চিঠি লেখা হতে পারে, পোস্ট অফিসে চিঠি লেখা হতে পারে, এইগুলো। তো এসবগুলো মাথায় রেখেই কিছু মেটেরিয়াল দেওয়া হচ্ছে। যেমন আজকে একটা বায়োগ্রাফি দেওয়া হচ্ছে। এই বায়োগ্রাফি তোমাদের শুধু বায়োগ্রাফি লেখার স্ট্রাকচারই নয়, ইংলিশ জানতে সাহায্য করবে অনেক। তাই সকলকে বলছি যে এই ক্লাসগুলোকে নিয়মিত ফলো করতে, এগুলো মাধ্যমিকে তোমাদের অবশ্যই উপকার হবে। চ্যানেলে নতুন যারা আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সমস্ত নোটিফিকেশানসগুলো সময় মতো পেতে পারো। তাহলে চলো, আজকের যে বায়োগ্রাফি, সে বায়োগ্রাফিটা কাজী নজরুল ইসলাম ইনার সম্পর্কে দেওয়া। বায়োগ্রাফিতে বেশ কিছু পয়েন্টস দেওয়া থাকবে, তোমরা জানো, এবং সেই সমস্ত পয়েন্টসগুলোর উপরে বেস করেই, পয়েন্টসগুলোর এখানে দেওয়া হয়নি, বাট সেই সমস্ত পয়েন্টসগুলোর উপরে বেস করেই কিন্তু বায়োগ্রাফিটা লেখা হয়েছে। আমি বায়োগ্রাফিটা কাজী নজরুল ইসলামের উপরে এবারে স্টার্ট করছি। এই যে এখান থেকে বায়োগ্রাফিটা স্টার্ট হয়েছে, কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে হেডিং দেওয়া। দেখো প্রথমেই দেওয়া আছে, দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট রেবেল পোয়েট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি হিসেবে বিখ্যাত, বা একজন বড় বিদ্রোহী কবি ছিলেন ইনি। এটা প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি একটা। আমরা জানি যে বায়োগ্রাফি লেখার আগে ইনি কে ছিলেন, বা একজন মানুষ তিনি কে ছিলেন, কোথাকার ছিলেন, সেটা একটা আমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হয়। সেই জন্য এটা একটা ইন্ট্রোডাকশনের জাস্ট লাইন দেওয়া হলো। তারপরে দেখো এটাও বলা হচ্ছে ইন্ট্রোডাকশনে, হিজ পোয়েট্রি অ্যান্ড সংস ইন্সপায়ার্ড দ্য ফ্রিডম ফাইটার্স ডিউরিং দ্য ব্রিটিশ রুল। তার যে কবিতা এবং গান, এগুলো আগ্রহী করেছিল। ইন্সপায়ার মানে আগ্রহী করা, তার ইটি যোগ করে এটার পাস্ট টেন্স করা হচ্ছে, আগ্রহী করেছিল দ্য ফ্রিডম ফাইটার্স। ফ্রিডম ফাইটার্স কথাটার মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। তো তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীকে তার যে কবিতা এবং গান, সেগুলো ইন্সপায়ার করেছিল, মানে প্রভাবিত করেছিল বলা যেতে পারে, ইনফ্লুয়েন্স করেছিল আর কি, পজিটিভলি প্রভাবিত করেছিল। তাহলে সেগুলো প্রভাবিত করেছিল স্বাধীনতা সংগ্রামীদের ডিউরিং দ্য ব্রিটিশ রুল, মানে ব্রিটিশ রাজেরা যখন শাসন করত সেই সময়টাতে। দেখো এবার বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম এবার কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা বলা হচ্ছে। এগুলো সমস্ত তোমাদের পয়েন্টস দেওয়া থাকবে। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অ্যাট চুরুলিয়া ইন বার্ডওয়ান অন 25th May 1899। তাহলে 1899 সালে 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া বলে একটা জায়গাতে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি যে কোনো এই ফরম্যাটগুলোকে তোমরা তৈরি করে রাখবে, এবং এই ফরম্যাটগুলোই কিন্তু মোটামুটি সমস্ত বায়োগ্রাফিতে তোমাদের কাজে লেগে যাবে। যেমন জন্মগ্রহণ করেছিল বা পড়াশোনা করেছিল প্রথম দিকটা কোথায়, সেগুলো কিন্তু সমস্ত এই ফরম্যাটেই তোমাদের হয়ে যাবে। তো এইগুলো জাস্ট একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে কাজী নজরুল ইসলাম ওয়াজ বোর্ন, আমরা জানি কেউ জন্মগ্রহণ করলে যেটা লিখতে হয়, এভাবে আমাদেরকে কথাটা লিখতে হয়, ওয়াজ বর্ন মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন চুরুলিয়া গ্রামে, চুরুলিয়াতে, বর্ধমানে, এই তারিখে। এটা পাস্ট টেন্সে লেখা আছে। হিজ প্যারেন্টস ওয়্যার কাজী ফকির আহমেদ অ্যান্ড জাহিদা খাতুন। তার মা বাবার নাম ছিল এই দুটো, এটা বোঝাই যাচ্ছে। ওয়্যার মানে এখানে এটা প্লুরাল বলে ওয়্যার ব্যবহার করা হয়েছে। কাজী ফকির আহমেদ এবং জাহিদা খাতুন, এই দুজন তার মা বাবা ছিলেন, প্যারেন্টস ছিলেন। তারপর দেখো, হি টুক হিজ আর্লি এডুকেশন ইন সিয়ারসোল হাই স্কুল। সিয়ারসোল বলে এই যে হাই স্কুলের নামটা, এই স্কুলটাতে তিনি প্রথম দিকেই পড়াশোনা করেছিলেন। টুক আর্লি এডুকেশন, টেক মানে হচ্ছে নেওয়া, সেই টেকের পাস্ট টেন্স ব্যবহার করেছি টুক। এভাবে আমরা এই ভাষাটাকে লিখতে পারি, টুক হিজ আর্লি এডুকেশন। তারপরে দেখো, নজরুল ইসলাম হ্যাড টু স্ট্রাগল মাচ ইন হিজ লাইফ, মানে তার জীবনে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। স্ট্রাগল কথাটা হচ্ছে ভার্ব, একটা স্ট্রাগল করা, সেই জন্য এটা একটা ভার্ব। দেখো এখানে টু আছে, ইনফিনিটিভ টু, তার সঙ্গে প্রেজেন্ট টেন্স ভার্বের ব্যবহার হয়েছে, কারণ প্রেজেন্ট টেন্স টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে নজরুল ইসলাম হ্যাড টু স্ট্রাগল মানে করতে হয়েছিল। যখন আমরা এইভাবে কোনো সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে করব, আমাকে একটা কাজ করতে হবে, তাহলে আই হ্যাভ টু ডু, আমাকে কোথাও যেতে হবে, আই হ্যাভ টু গো, এটা পাস্ট টেন্সে আছে বলে হ্যাভটা হ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে তোমরা ব্যবহার করবে।
যখনই, তাহলে নজরুল ইসলাম হ্যাড টু স্ট্রাগল মানে তাকে স্ট্রাগল করতে হয়েছিল মাচ অনেকটাই তার প্রথম জীবনে ইন হিজ আর্লি লাইফ। তারপরে দেখো সে কি কি করেছিল সেটা বলা হচ্ছে। হি ওয়ার্কড অ্যাজ এ সার্ভেন্ট ইন বেকার শপ। একটা বেকারের দোকানে তাকে চাকরের কাজ করতে হয়েছিল। হি ওয়ার্কড অ্যাজ এ সার্ভেন্ট, একটা চাকর হিসেবে কাজ করেছিল আর কি। অ্যান্ড হি ওয়ার্কড অ্যাজ এ কুক অফ এ রেল গার্ড, একটা রেলগার্ডের রাঁধুনি হিসেবেও তিনি কাজ করেছিলেন। অ্যাজ এ কুক, কুক মানে যেমন ভার্ব হয় রান্না করা, তেমন কুক কথাটার মানে কিন্তু রাঁধুনিও হয়। সেহেতু এখানে কুক মানে রাঁধুনি, এইটার জন্য এই ভাষাটা ব্যবহার করা হয়েছে। অ্যাজ এ কুক মানে রাঁধুনি হিসেবে তিনি কাজ করেছিলেন। তারপর দেখো হি অলসো ওয়ার্কড অ্যাজ এ হাবিলদার ইন মিলিটারি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার। বিশ্বযুদ্ধের সময় তিনি একজন হাবিলদার হিসেবে, পুলিশের দলে হাবিলদার যেরকম থাকে আর কি, সেই হাবিলদারের কাজ তিনি করেছিলেন মিলিটারি দলে, তারপর দেখো নজরুল ইসলাম কম্পোজড মেনি পোয়েট্রি অ্যান্ড সংস দ্যাট ইন্সপায়ার্ড দ্য ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ব্রিটিশ রুল। নজরুল ইসলাম কম্পোজ করার কথা মানে হচ্ছে রচনা করা বা লেখা। তাহলে কম্পোজ এর সাথে দেখো ডি যোগ করে এটা পাস্ট টেন্স করা হচ্ছে, কম্পোজড পাস্ট টেন্সে বোঝাচ্ছে। তাহলে নজরুল ইসলাম কম্পোজড মেনি পোয়েট্রি, অনেক কবিতা লিখেছিলেন তিনি, অ্যান্ড সংস এবং গানও লিখেছিলেন। দ্যাট ইন্সপায়ার্ড, এই দ্যাট মানে বোঝাচ্ছে কিন্তু এই মেনি পোয়েট্রি অ্যান্ড সংস, এই কথাটা যেগুলো, দ্যাট মানে এখানে যেগুলো ইন্সপায়ার করেছিল মানে অনুপ্রাণিত করেছিল। এখানে এখানে ইন্সপায়ার করার কথাটা মানে হচ্ছে অনুপ্রাণিত করা। দ্য ফ্রিডম ফাইটার্স, কাদের না, স্বাধীনতা সংগ্রামীদের, ভারতবর্ষে ডিউরিং দ্য ব্রিটিশ রুল, ইংরেজদের শাসনের সময়তে। সাম অফ হিজ লিটারারি ওয়ার্কস আর অগ্নিবীণা, বিদ্রোহী, বিষের বাঁশি, এটসেট্রা। কিছু কিছু তার লিটারারি কাজের মধ্যে, লিটারারি কাজ মানে হচ্ছে লেখালেখি করা আর কি, মানে সাহিত্য বলা যেতে পারে। কিছু সাহিত্য সংক্রান্ত কাজ তার যেগুলো তিনি লিখেছিলেন সেগুলোর নাম হচ্ছে অগ্নিবীণা, এটা তার বইয়ের একটা নাম, মানে এটা তার কবিতা বা গানের একটা নাম। বিদ্রোহী, এটাও তাই, কোনো কবিতা বা গানের একটা নাম। আর বিষের বাঁশি, এটাও তাই, এগুলো কোনো সংগ্রামী গান বা কবিতার নাম, সবই এগুলো তিনি লিখেছিলেন বা রচনা করেছিলেন। এখানে আর কথাটা ব্যবহার করা হয়েছে, তিনি লিখেছিলেন, এখানে এখানে যেমন পাস্ট টেন্স কথাটা ব্যবহার করা হয়েছে কম্পোজড, এখানে দেখো এই যে আর কথাটা ব্যবহার করা হয়েছে, কারণ এইগুলো, এই যে আর কথাটা এখানে ব্যবহার করেছে, প্রেজেন্টে ব্যবহার করেছে, কারণ এই যে কবিতাগুলো সেগুলো আজও আমরা পড়ি, আজও আমরা পাই, আজও সেগুলো বেঁচে আছে লোকের মনে, সেই কারণে কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছে আর। এবার দেখো নজরুল ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ জগত্তারিণী গোল্ড মেডেল অ্যান্ড পদ্মভূষণ ফর হিজ এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক। এবার দেখো নজরুল ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ জগত্তারিণী গোল্ড মেডেল অ্যান্ড পদ্মভূষণ ফর হিজ এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক। মানে এখানে নজরুল ওয়াজ অ্যাওয়ার্ডেড, এটা কিন্তু দেখো এই যে লাইনটা নজরুল ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে তাকে পুরস্কৃত করা হয়েছিল কিন্তু, অর্থাৎ এটা প্যাসিভে আছে, প্যাসিভ ভয়েসে আছে। এটা অক্সিলারি ভার্ব ওয়াজ এবং এটা হচ্ছে মেইন ভার্বের সাথে ইরি যোগ করে পাস্ট পার্টিসিপল করা হয়েছে, সুতরাং এটা একটা প্যাসিভ ভয়েস। তাহলে নজরুল ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ, কি দিয়ে তাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল মানে কোন পুরস্কার দিয়ে, তারপরে বলছে এখানে জগত্তারিণী গোল্ড মেডেল অ্যান্ড পদ্মভূষণ ফর ইস এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক। কিসের জন্য না, তার বিশেষ বিশেষ কাজের জন্য। এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে বিশেষ, যা তার যে সমস্ত কাজ ছিল, মানে যে সমস্ত বিদ্রোহী কবিতা, বিদ্রোহী গান এগুলো ছিল, সেগুলোর জন্য তিনি এই পুরস্কারগুলো পেয়েছিলেন। This great man passed away on 20th August 1976 and he will be remembered by us forever. দেখো এখানে দ্য গ্রেট ম্যান পাসড অ্যাওয়ে, আমরা জানি এটা একটা গ্রুপ ভার্ব, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, তাহলে পাস অ্যাওয়ে এখানে একটা গ্রুপ ভার্ব ব্যবহার করা হয়েছে। এই গ্রুপ ভার্বগুলো ব্যবহার করলে পরীক্ষাতে নাম্বার ভালো পাওয়া যায়। তাহলে দিস গ্রেট ম্যান পাসড অ্যাওয়ে, তিনি মারা গিয়েছিলেন অন 20th August 1976, এই সালে এবং এই ডেটে তিনি মারা গিয়েছিলেন। অ্যান্ড, এবং এটাকে অ্যান্ড দিয়ে জোড়া হচ্ছে দেখো, অ্যান্ড হি উইল বি রিমেম্বার্ড, এবং তাকেই স্মরণ করা হবে, এটাও কিন্তু প্যাসিভে আছে। হি উইল বি রিমেম্বার্ড মানে তাকে স্মরণ করা হবে। উইল একটা অক্সিলারি ভার্ব এবং এর সাথে বি ভার্ব যোগ করা হয়েছে, কারণ উইলের সাথে বি ভার্ব প্যাসিভে যোগ করা হয়। আর রিমেম্বার্ড, এই রিমেম্বার্ডটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে রিমেম্বার থেকে ইডি যোগ করে রিমেম্বার্ড করা হয়েছে।
বাই আস ফর এভার, আমাদের দ্বারা তিনি স্মরণ করা হবেন সারা জীবনের জন্য। ফর এভার মানে চিরকালের জন্য। তো স্টুডেন্টসরা, এই ছিল আজকের বায়োগ্রাফিটা। আশা করি বায়োগ্রাফিটা থেকে তোমরা বায়োগ্রাফির স্ট্রাকচার এবং বেশ কিছু ইংলিশ জানতে পারলে, যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে মাধ্যমিক এক্সামে যে কোনো বায়োগ্রাফি লিখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সকলকে শেয়ার করো, আর জানিও যে ভিডিওটা তোমাদের কত কাজে লাগলো। আরও রাইটিংয়ের জন্য আমরা অনুরোধ করছি তোমাদেরকে লিখতে, আমরা তোমাদের প্রয়োজন মতো আরও রাইটিং এই চ্যানেলেই দেব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।